দ্য সিটি ব্যাংক টিবিএস মানি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের বিষয় শিপিং সমস্যা। আমরা জানি গতকাল আমাদের একটা রিপোর্ট হয়েছে যে জাহাজ জট একটা বড় প্রবলেম হিসেবে আবির্ভূত হয়েছে, বড় একটা সমস্যা হয়ে গেছে জাহাজ জট। বিভিন্ন পোর্টে জাহাজ আটকে গেছে, সেখানে মালামাল নামাতে পারছে না, এবং যার ফলে এক্সপোর্ট ইম্পোর্ট পুরো ট্রেড সিস্টেমের মধ্যে এক ধরনের একটা ধস নেমে আসছে, সব কিছু স্থবির হয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন জনাব ফজলুল হক, সাবেক সভাপতি বিকেএমইএ, এবং উনি প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক, এবং আরও আছেন আমাদের সাথে মোহাম্মদ আলী খোকন, উনি সভাপতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। আমাদের সাথে ফজলুল হক ভাই আছেন। ফজলুল ভাই, আপনি বলেন যে আপনারা কি ধরনের সমস্যা ফেস করছেন এই মুহূর্তে? এটা আপনি যথার্থই বলেছেন আপনার ভূমিকাতে, যে একটা বড় ধরনের একটা জটিলতা তৈরি হয়েছে এই জাহাজ চলাচলকে কেন্দ্র করে। এমনিতেই ধরেন এই মহামারীর কারণে নানাবিধ জটিলতার ভিতর দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। মানে আমাদের বাজার ভালো না, আমাদের মানে যে সমস্ত কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিকভাবে। মানে খোকন ভাই জয়েন করছেন দেখছি, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন যে তুলার দাম সুতার দামের কি অবস্থা। যাই হোক, এই সমস্ত জটিলতার উপরে নতুন যেটা ট্রেন্ডটা যোগ হয়েছে সেটা হচ্ছে এই জাহাজ জটের একটা আমি আপনার ওই আরেকটা ইনফরমেশন, যে হ্যাপাগ্লয়েডের মতো একটা বিশাল কোম্পানি তারা ঘোষণা দিয়েছে যে আগামী জুলাই মাস পর্যন্ত তারা বাংলাদেশগামী কোনো জাহাজ ভায়া সিঙ্গাপুর তারা কোনো বুকিং নেবে না, তারা কলম্বো হয়ে বুকিং নেবে। তো এইটাও কিন্তু একটা জটিলতার বড় মাত্রা, কারণ আমাদের এখানে যদি ইনকামিং কন্টেইনার যদি না থাকে, তাহলে আবার আমাদের এক্সপোর্ট করার জন্য কন্টেইনার কিন্তু সবসময় আমরা পাই না। এবং এটা বহুমুখী জটিলতা তৈরি হচ্ছে এই কারণে যে যেই শিপমেন্টের যে টাইম, আমরা যেটাকে পড়েন যে আমরা শিপিং টাইম বলি, যে 4 সপ্তাহ 5 সপ্তাহ 6 সপ্তাহ, এইটা প্রায় 2 সপ্তাহ বেড়ে গেছে। মানে যেটা আগে 4 সপ্তাহে মানে বাংলাদেশ থেকে ইউরোপে যেত, সেটা হয়তো এখন 6 সপ্তাহের মতো লাগছে। আমেরিকার ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 7 সপ্তাহ লাগতেছে, হয়তো 2 সপ্তাহ লাগছে না, 7-8 দিন বাড়তি লাগছে, কিন্তু বায়াররা ফর সেফটি তারা 2 সপ্তাহ ক্যালকুলেট করছে। এই যে বাড়তি 2 সপ্তাহ সময় তারা ক্যালকুলেট করছে, এইটা কিন্তু আমাদের এই ভেরি মাচ সেন্সিটিভ টাইম সেন্সিটিভ বিজনেসের ক্ষেত্রে এই 2 সপ্তাহটা অ্যাপারেন্টলি খুব কম শোনা যায়, কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। আবার একই রকম ঝামেলা হচ্ছে যে গার্মেন্টস এর ক্ষেত্রে প্রচুর র মেটেরিয়াল আমাদেরকে আমদানি করতে হয় চায়না এবং অন্যান্য দেশ থেকে। সেই ক্ষেত্রেও কিন্তু এই জটে আমরা পড়ে গেছি, এবং আমরা যেই ধরনের আমরা একটা প্ল্যান করেছি যে আমরা আমাদের কাঁচামালগুলি 20 তারিখে পাবো ধরেন, কিন্তু সেটা এখন 20 তারিখে আসছে না, সেটা 30 তারিখে আসছে। তো আমরা কিন্তু এখানে শুরুতে 10 দিন পিছিয়ে গেলাম। আবার যখন আমরা তৈরি পোশাকটা রপ্তানি করার জন্য পাঠাবো, তখন আবার বায়াররা 15 দিন অ্যাড করছে। সব মিলিয়ে পুরো চেইনে 3-4 সপ্তাহের একটা বাড়তি সময় লাগছে, এবং এইটা আমাদের ব্যবসা সুষ্ঠুভাবে করার জন্য একটা বড় একটা বাধা। এবং বিশেষ করে এই বৈশ্বিক মহামারীর সময়ে, যেখানে বায়াররা খুব দ্রুত তাদের পণ্য বাজারে নিয়ে বিক্রি করতে চাচ্ছেন, তারা খুব বেশি সময় নিতে চাচ্ছেন না, যাতে একটা আনসার্টেন ফিউচারে মানে তারা ঢুকতে চাচ্ছেন না, সেইখানে এই 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 জাহাজ জট, এটা আমাদের মনে হয় যে একেবারে মানে কফিনে শেষ পেরেক কিনা না হলেও কফিনে আরেকটা পেরেক ঢুকে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এর ফলে কি জাহাজের ভাড়াও বেড়েছে? জাহাজের ভাড়া অনেক গুণ বেড়েছে তো বললে কম বলা হয়। বেড়েছে বললে আপনার মনে হয় যে ঠিক আছে, 1000 টাকার জিনিস 1200 টাকা হয়েছে, কিন্তু এটা বেড়েছে মানে এটা কয়েক গুণ, 2 গুণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে, কেউ কেউ বলছে কখনো 4 গুণও বৃদ্ধি পেয়েছে। এখন এইটা আমরা যখন আমদানি করছি তখন আমরা টের পাচ্ছি, যখন আমরা রপ্তানি করি তখন আমরা হয়তো টের পাচ্ছি না, কারণ রপ্তানির সময় বেশিরভাগ ক্ষেত্রে বায়াররাই এই ভাড়াটা পরিশোধ করে থাকে। কিন্তু এই যে তাদেরকে বাড়তি ভাড়াটা দিতে হচ্ছে, এই কারণে কিন্তু তারা আমাদের যে পোশাকের যে দামটা দেন, সেখান থেকে কিন্তু তারা ইনডাইরেক্টলি এটা আবার পুষিয়ে নেবার চেষ্টা করছেন, ফলে ইনডাইরেক্টলি এটা আমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে আমরাই পে করছি এই বাড়তি ভাড়াটা। তো আপনি ফিউচারটা কিভাবে দেখছেন? এখন ইউরোপ খুলতে যাচ্ছে, সো ইউরোপে কিন্তু নতুন করে অনেক অ্যাক্টিভিটি চালু হবে, সেক্ষেত্রে এই ক্রাইসিস কি আরো বেড়ে যাবে? এইটা যেমন ধরেন, আমি যদি হ্যাপাগ্লয়েডের রিপোর্টটা বিশ্লেষণ করি, যে তারা আশা করছেন যে জুলাইয়ের শেষ নাগাদ আরো 1 মাস কমপক্ষে এই জট থাকবে।
এইটা হয়তো ধরেন যে মানে এই জটের পিছনে আবার ওই সুয়েজ খালের মাঝখানে একটা সুয়েজ খালের দুর্ঘটনাটাও হয়তো কিছুটা ভূমিকা রেখেছিল। সুয়েজ খাল বন্ধ ছিল প্রায় 1 সপ্তাহ, এটা আমরা সবাই জানি। সেটা হয়তো এই পুরো প্রবলেমটাকে একটু ইন্টেন্সিফাই করেছে। তো আমার মনে হয় যে এটা মানে সবাই সচেতন আছেন, এবং আপনি যদি খোঁজ নেন তাহলে কেউই কিন্তু খুব সুনির্দিষ্ট করে একটা কারণ বলতে পারে না যে আসলে কেন এই জট। হ্যাঁ, এটা একটা একটা অদ্ভুত একটা বিষয়। এবার ওই যে কাঁচামালের দাম বৃদ্ধির কথা বললাম, এবং আপনি এটা কাঁচামাল শুধু তুলা সুতা না, অনেক রকম কাঁচামালের দাম বৃদ্ধি পেয়েছে। আপনারা হয়তো পত্রিকার সঙ্গে আছেন, আমি যেটা শুনেছি যে এই প্যাকিং ম্যাটেরিয়াল, কাগজ রিলেটেড জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। সো এইটা টোটাল একটা ক্রাইসিসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মানে এটা আমরা আশা করি শেষ হবে, কিন্তু জিনিসটার উপর আমাদের আসলে কোনো রকম কোনো কন্ট্রোল নাই। সো মেবি আই এম নট দ্য কম্পিটেন্ট অথরিটি টু মেক এ সার্টেন কমেন্ট যে এটা আসলে 15 দিনে শেষ হয়ে যাবে বা 1 মাসে শেষ হবে, কিন্তু আমি শিওর যে এটা সবাই সচেষ্ট থাকবেন এটা দ্রুত শেষ করার জন্য। কিন্তু এটার জন্য আপনাদের প্রফিট মার্জিন কমে যাচ্ছে। বটম লাইন হলো যে আপনার প্রফিট মার্জিন অনেক স্লিম হয়ে গেছে। প্রফিট মার্জিন কমে যাচ্ছে এটা না বলে বলবো যে আমাদের লস আরো বেড়ে যাচ্ছে। লস বেড়ে যাচ্ছে। আমাদের সাথে রয়েছে মোহাম্মদ আলী খোকন, উনি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি। আমি খোকন ভাইকে একটা প্রশ্ন করছি যে আপনারা তো বিটিএম এ আপনার টেক্সটাইল স্পিনার আপনারা বেসিক্যালি, তো আপনাদের জন্য কটন অত্যন্ত একটা জরুরি ইনপুট, যেহেতু বাংলাদেশে কটন খুবই সামান্য পরিমাণে হয়, আপনাদের প্রকিউর করতে হয় বাইরে থেকে। সেখানে কি আপনারা এই জাহাজ জটের এই সমস্যা ভোগ করছেন কিনা, নাকি আপনারা যেহেতু ইন্ডিয়া থেকে অনেকখানি আসে সেই কারণে সেই সমস্যাটা আপনারা ভোগ করছেন না? ধন্যবাদ আপনাকে। আমরা শুধু স্পিনার না, আমরা সুতাও বানাই, কাপড়ও বানাই, ফিনিশিং প্রসেসিং করি। জি, আসলে কি একটু যদি আমি একটু পেছনে যাই, আজকে যে পোশাক শিল্পের জয়কার, আজকে যে পোশাক শিল্পের অবস্থান, হঠাৎ করে 11 বিলিয়ন থেকে জাম্প করে আজকে 34 বিলিয়ন গতবার উঠেছে, এবার $28 বিলিয়ন। পোশাক শিল্পকে এখন আপনি আর বলতে পারবেন না এটা সুইং ইন্ডাস্ট্রি, কারণ তার 70% যোগানদাতা বাংলাদেশ থেকে এখন হয়ে থাকে। সুতা, কাপড় সবকিছু মিলিয়ে ডেনিম অ্যাক্সেসরি। কারণ পোশাক শিল্প এখন আর সেলাই শিল্প না, পোশাক শিল্প একটা ফুল ইন্ডাস্ট্রি। কারণ হলো তার পেছনে যারা যোগানদাতা, আমরা অ্যাপারেলস এন্ড টেক্সটাইলকে একত্রে ভাবি। আমরা কখনই ভাবি না যে অ্যাপারেল বেঁচে থাকলে টেক্সটাইল থাকবে, টেক্সটাইল থাকলে অ্যাপারেলস টিকে থাকবে। আমরা একে অন্যের পরিপূরক। আমি মাঝে মাঝে দুষ্টামি করে একটা কথা বলি যে অ্যাপারেলস এন্ড টেক্সটাইল নট দ্য কাজিন ব্রাদার, নট দ্য স্টেপ ব্রাদার, উই আর ব্রাদার। আমরা সে আচরণ নিয়ে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে বাংলাদেশে ইম্পোর্টের সবচেয়ে বড় যে অংশটা আনি তারা আমরা তুলা আমদানি করি। আমাদের এক একটা কনসাইনমেন্ট 25, 30, 40 কন্টেইনার হয়। আপনি দেখবেন পোর্টের একটা বৃহৎ অংশ কিন্তু তুলা থাকে। আর একটু আগে ফজলুল ভাই যে কথাটা বলছে একেবারে ধ্রুব সত্য। আমার কাছে ইন্টারন্যাশনাল জার্নালের রিপোর্ট আছে, যেটা আমি আপনাকে দেখাবো। হ্যাপাং শিপিং, যেটা হ্যাপাং শিপিং লাইন, যেটা তারা কিন্তু বাংলাদেশকে টোটাল শিপিং লাইন বন্ধ শুধু করে না, প্রাইস যেভাবে বাড়িয়েছে। কেন জানেন? আমাদের দেশে আমরা যারা কটন ইম্পোর্ট করে আনি, ইন্ডিয়া থেকে আনেন, যেখান থেকে আনেন, আপনার কিন্তু ট্রান্সশিপমেন্ট ওই ইয়াতে গিয়ে হয়, সেটা সেই আপনার সিঙ্গাপুর, কলম্বো অথবা কেলাং ইত্যাদি হয়। আমাদের কোনো মাদার ভেসেল আসে না, সব কন্টেইনার এখানে আমাদের ফিডার ভেসেলে মাল আসে। এখানে যে বিশাল জট পৃথিবীর, আপনি দেশে আপনি ছোট্ট করে যদি গুগলকে সার্চ দেন, রোটোটম পোর্ট, আপনি দারুসালাম, আপনি যদি আছে যেসব পোর্ট, দোহালা পোর্ট, নিউ ইয়র্ক পোর্ট, মিসিসিপি পোর্ট, যে সমস্ত পোর্ট দিয়ে তুলা আমদানি, সে সমস্ত পোর্টগুলিতে আপনি যদি দেখেন যা বার্থিং টাইম কত, 24 আওয়ার থেকে ম্যাক্সিমাম 3 ডেজ। আমাদের সেখানে বার্থিং টাইমটা কত হয়, কবে ডেলিভারি, সেটা দেখেন। শুধু তাই নয়, যেটা ফজলুল বলেছে, আমাদের এখানে শুধু এটার দাম বাড়ে নাই, শুধু আমাদের দেশে যে কন্টেইনার বাড়ে না, বাংলাদেশে তুলার অনকল প্রাইস পৃথিবীর সব ধরনের তুলার 2 থেকে 4 পয়েন্ট বেশি। 4 অর্থ হলে যদি আমি আমেরিকান তুলা এখন কিনি, আমার জন্য যদি অনকল প্রাইস যদি যেটাকে বলা হয় কমোডিটি মার্কেটে আমার যদি হয় 1200 পয়েন্ট, 1200 মানে 12 সেন্ট, আমার নির্দিষ্ট প্রাইস, তার সাথে প্রাইস যোগ হয়। আমার যদি ইন্ডেক্স যা হয় তার সাথে যদি আমার 1200 পয়েন্ট আমি কিনি, চায়না কিনে সেটা 800 পয়েন্টে, সেটা ইউরোপ যদি চায়, সেটা যদি সেই পয়েন্টে যদি অনকলে প্রাইস, আমার দর যখন আমি মূল্যকে মিটিং করি, এটা শেয়ার বাজারের মতো, আমার কিন্তু অনকল প্রাইস দিয়ে হয় 4 সেন্ট বেশি দিয়ে, 3 সেন্ট। এটা তো খোকন ভাই হচ্ছে নট বিকজ অফ যানজট, জাহাজ জট, না, এটা ফ্রেটের কারণে। এটা আপনি আমি কথাটা শেষ করি, তারপর আপনি মন্তব্য করেন।
এইটা হলো অনলি ফর ফ্রেটের কারণে। আমাদের দেশে ফ্রেট যদি, কারণ এটা তো ইনক্লুডিং এই প্রাইসটা ইনক্লুডিং সিএনএফ থাকে। এই যে আমরা যে প্রাইসটা অন করি, আজকে যদি ইন্ডেক্স যদি 79 হয় তার সাথে 12 যোগ হবে, 12 আজকে যদি ইন্ডেক্স যদি তারা যদি চায়নার মতো ইন্ডেক্স করে, সে তো ফ্রেট চার্জ বেশি দিচ্ছে। রোটোডম পোর্টে একটা শিপ যদি সুয়েজ খাল দিয়ে পার হয়ে রোটোডম পোর্টে নেদারল্যান্ডের আসতে $800, সেটা সিঙ্গাপুর আসলে, সেটা যদি সিঙ্গাপুর আসে ম্যাক্সিমাম $1200, আমাদের পোর্টে আসতে $2800 থেকে $3200 কন্টেইনার চার্জ অনলি ফর সিঙ্গাপুর থেকে আসার জন্য। আমাদের চার্জটা বেশি। আমার যে ফজলুর ভাই আরো ভালো বলতে পারবেন যে এই পোর্টগুলি এসে আমাদের তো এই কন্টেইনারগুলি দেখা যায় শিপ অতদিন দেরি করে চলে যায়, পরবর্তী শিপ আসলে সেই ছেড়ে যায়। সেটাতে কি যায়, আমাদের পোশাক শিল্প যত তাড়াতাড়ি এখানে যদি কন্টেইনার খালি হবে তত তাড়াতাড়ি পোশাক শিল্পগুলি আবার দেরি হবে। অনেক সময় দেখা যায় যে আমরা বিএল ইস্যু হয় না, মাল দিয়ে রাখছি, সেলিং না করা পর্যন্ত কিন্তু আমাদের এখানে যারা এজেন্ট আছে, শিপিং এজেন্ট বা এজেন্ট যারা থাকে, ফ্রেট ফরওয়ার্ড, আমরা কিন্তু এফওবিলিতে গার্মেন্টস, আমার কিন্তু গার্মেন্টস আছে, আমরা যখন গার্মেন্টস গুলি এফওবিলিতে এক্সপোর্ট করি, আমরা যখন শিপিং ডকুমেন্টসটা দেওয়া হয় তারা কিন্তু 6 থেকে 7 দিন পর আমাদের বিএল কেন ইস্যু করে। সে তো শিপিং বিএল ইস্যু করার সাথে সাথে তার ডেট কাউন্ট শুরু হয়ে থাকে পেমেন্ট দেওয়ার, যার কারণে যতক্ষণ পর্যন্ত সেলিং না করে তখন পর্যন্ত তারা বিএলটা ইস্যু করে না। এটা বলতে পারি আমি কথা, এমআই রাইট? ওরা সেলিং, এখন দেখা যায় যে আমি শিপিং এজেন্টের কাছে মাল দিয়ে দিচ্ছি, আমি এখানে ফ্রেট ফরের মাল হ্যান্ড ওভার করছি, শিপিং এজেন্টের আগে শিপ চলে গেছে, পরবর্তী শিপ আসলে সেই মালটা উঠাবে কন্টেইনারে, আমাকে বিএলটা ইস্যু করতে তার 8 থেকে 10 দিন দেরি করে। এটা পৃথিবীর কোনো দেশে নাই। এটা কেন দেরি করে? এবং দেরি করে তার শিপ না আসলে করতে হবে, আগে শিপ তো চলে গেছে, সে কন্টেইনার আনলোড করে সে তো কন্টেইনারে বসে থাকে না, সে তো চার্জে না। প্রত্যেকটা শিপ যত তাড়াতাড়ি পোর্ট থেকে আউট হবে সে তত তাড়াতাড়ি তার একটা ট্রিপ নিয়ে চলে যাবে। এটা তো আপনার জন্য শিপ বসে থাকতে পারে না। এখন আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পোর্টের সমস্যাটা আজকে নতুন কিছু নয়। আমি যদি কথাটা বলি কথাটা অন্য দিকে চলে যাবে। এই পোর্টটা কতিপয় ব্যবসায়ীর হাতে তুলে দিয়ে এটা সিন্ডিকেট, একটা মাফিয়া চক্র, যারা আমাদের কন্টেইনার 20 কন্টেইনার মাল আসলে কিছু এই কন্টেইনার এই পোর্টে, কিছু ওই পোর্টে ভিন্ন জায়গায় নিয়ে যায়, আমাদের লিড টাইমটা এরা নষ্ট করে, এরা নিজেরা টাইম পোর্ট খুঁজে বের করে যে আমার 40 ঘন্টার মাল আছে, 40 ঘন্টার মধ্যে 10 ঘন্টা আমি খুঁজেই পাচ্ছি না কোন পোর্টে গেছে, আসার কথা এই ডিপোতে, আরেক ডিপোতে তারা নিয়ে যায়। এটা সিন্ডিকেট আছে। এই ডিপো খুঁজতে পেতে পেতে আমার কন্টেইনারের লিড টাইমও শেষ, আমার যে গ্রেস পিরিয়ড সেটাও শেষ, আমার যে পোর্টে যে গ্রেস পিরিয়ড টাইম শেষ হয়ে যায়। তারপরে আমাকে কন্টেইনার চার্জও দিতে হয়, শিপিং চার্জ দিতে হয়, এবং আমাকে এই চার্জগুলি টাকাটা এরা ভাগ করে রাখা। এদের হাত থেকে যতদিন পর্যন্ত পোর্টটা রক্ষা না পাবে, একচেটিয়া লোক মনোপলি ব্যবসা করতেছে, এদের হাত থেকে পোর্টটাকে আমরা রক্ষা চাই। আমরা ব্যবসায়ীরা আজকে হয়রান হয়ে, আমাদের মাল আসলে কন্টেইনার খুঁজে পাওয়া যায় না, আমাদের রপ্তানি পণ্য দেওয়ার পরে ঠিক মতো অন টাইমে কন্টেইনারে লোড হয় না, কারণ শিপ থাকে না, কন্টেইনার থাকে না, অন টাইমের সাথে ম্যাচিংটা হচ্ছে না। ম্যাচিংটা না হওয়ার কারণে দেখা যাচ্ছে আমরা নানা সমস্যায় পড়ছি। এই সমস্যার কারণে আমাদের পোর্ট চার্জ বেড়ে যাচ্ছে। আমরা আপনাদের কাছে বলবো যে নৌ পরিবহন মন্ত্রী এবং নৌ মন্ত্রণালয়, আমরা দীর্ঘদিন যাবত কথা বলে আসছি, কিন্তু কথা বলি কোনো আমলে নিচ্ছে না। আমরা বলবো দেশে আজকে যেভাবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, এই পোর্টটা যদি সচল না করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার অনেক উদ্যোগের কারণে দেশের অর্থনীতির চাকা আজকে সচল আছে। নাহলে বহুত আগে এই দেশের এই ব্যুরোক্রেসি দেশটাকে আর বহুত আগে অর্থনীতির চাকা বন্ধ হয়ে যেত। কারণ অর্থনীতি চাকা যত সবল হবে, দেশ যত অর্থনৈতিকভাবে সবল হবে, দেশ যত ডেভেলপমেন্ট উন্নয়নের জোয়ারে চলবে, দেশ যত অটোমেশন হবে, ততই কিন্তু তাদের ব্যুরোক্রেটদের হাত থেকে ফাইল চলে যাবে, ক্ষমতা চলে যাবে। বুঝছেন, তারা কোনোভাবেই চায় না দেশটা অটোমেশনে চলে আসে। আমরা বলছি আমাদের আমদানি রপ্তানি সকল কিছু অটোমেশনে নিয়ে আসা হোক, আমরা যেন কোনোভাবেই হয়রানির মুখে না হয়। আজকে একটু আগে আমি এনবিআর সাথে কথা বলছি, আমরা বলছি ট্যাক্সের আওতা বাড়ান, লোক বাড়ান, ট্যাক্সের বোঝা কমান, 10-এর লাঠি 1-এর বোঝা। কেন অটোমেশন করলে তো আপনার ওই স্যারদের দপ্তরে যাইতে পারে, স্যারদের দপ্তরে না গেলে তো স্যাররাই কালো টাকা হোয়াইট মানে আজকে কালো টাকা বারবার সাদা করার সুযোগ কি স্যারদের জন্য করা হয়? এই স্যারদের হাত থেকে দেশটাকে বাঁচান। ফজলু ভাই, খোকন ভাই ওনার যে ফ্রাস্ট্রেশনের কথা বললেন, যে ওনারা নাকি ওনাদের কন্টেইনার, এটা কিন্তু আমার কথা না, এটা আমার গোটা অ্যাসোসিয়েশনের বক্তব্য। হ্যাঁ, আপনার অ্যাসোসিয়েশনের কথা, যে আপনারা ইভেন আপনাদের কন্টেইনার কোন পোর্টে চলে যাচ্ছে সেটাও আপনারা খোঁজ পান না, এবং এই কারণে আপনাদের অনেক সময় নষ্ট হয়। ফজলু ভাই, আপনারাও কি এই ধরনের প্রবলেম ফেস করছেন? এটা তো খোকন ভাই তো আর বিচ্ছিন্ন কিছু না। খোকন ভাই মানে আমাদের সকলেরই অংশ, এবং উনি নেতৃত্ব দিচ্ছেন, উনি এই মুহূর্তে উনি
আরো ডিটেল জানেন। তো উনি যেটা বলছেন এটা বাস্তব। এবং এয়ারপোর্টেও যদি আসে, এয়ারপোর্টে মাল আসলে সেই মানে আমার যদি কোনো কনসাইনমেন্ট আসে, সেইটা খুঁজে দেওয়ার জন্য আবার লোক নিয়োগ করতে হয়, তাকে টাকা দিতে হয়, তারপরে সে 6 দিন 7 দিন পরে। আমি মানে তাড়াতাড়ি মাল নিয়ে আসবার জন্য এয়ারে নিয়ে আসলাম 3 দিনে, কিন্তু দেখা গেল ওইটা খুঁজে বের করতে লাগলো 3 সপ্তাহ। তো ওইটা এয়ারে আনার আর কোনো যৌক্তিকতা থাকে না। বাক্স ভেঙে যায়, মানে রোল বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, সেটা খোঁজার জন্য টাকা দিতে হয়। মানে যেটা খোকন ভাই বলেছে যে এটা খুঁজে দেওয়ার জন্য আবার একটা গ্রুপ আছে, তারা আপনাকে খুঁজে দিবে কোথায় আছে, তাকে আবার আপনাকে টাকা দিতে হবে। দ্যাট ইজ মানে হার্ড রিয়েলিটি। এবং এই এত কিছু মিলে সেই জন্য আপনি বললেন যে মানে প্রফিট কমে যাচ্ছে, আমি বলতে চাই না, আমি বলতে চাই যে লস বেড়ে যাচ্ছে। কারণ প্রফিট আসলেই করতে পারছে কিনা সেটা একটা বড় প্রশ্ন এখন। তো আমার মনে হয় যে লস বেড়ে যাচ্ছে এইটা বলাটাই বেশি যুক্তিযুক্ত, যে প্রফিট কমে যাচ্ছে তার চাইতে। কারণ এখন মানে করোনার যেই বহুমুখী চাপ, এই বহুমুখী চাপের উপরে এই মানে এই বোঝার উপরে শাকের আটি বলেন আর ইয়াতি বলেন, এমনিতে মানে একটা মানে ক্রাইসিসের ভিতরে আমরা ছিলাম। খোকন ভাই আরো অনেক ব্লান্টলি বলেছেন যে আমাদের এই পোর্ট নিয়ে যে দীর্ঘদিনের যে এক ধরনের মানে আলাদা বাণিজ্য এবং একটা গোষ্ঠীর বাণিজ্যের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যারা মানে সাধারণ যারা ব্যবসায়ী, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা এই এই একটা চক্র যারা মানে পোর্টকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাদের জন্য কিন্তু আমাদের আমদানি রপ্তানি দুটোই ব্যাহত হচ্ছে। এবং তার উপরে আবার এই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং অটোমেশন। তো আসলে খোকন ভাই খুব কারেক্টলি বলেছেন, অটোমেশন প্রজেক্ট থাকবে, এটা হচ্ছে হবে, এটি কিন্তু আপনারা পত্রিকায় রিপোর্ট করেন যে গত 10 বছর যাবত আপনারা এটা রিপোর্টই করে যাচ্ছেন, এই অটোমেশন হচ্ছে, এই অটোমেশন হচ্ছে, সেটা ভ্যাট বলেন ট্যাক্স বলেন। কারণ এটা খুব সহজেই অনুমেয়, কেন এটা হয় না? কারণ এটা হলে আবার অনেকের সমস্যা। এটা আমাদের যেহেতু সুবিধা, এটা আমাদের সুবিধার বিপরীতে অনেকের অসুবিধা তৈরি হবে। যাদের অসুবিধা তৈরি হবে তারাই আসলে অটোমেশনটা চান না, এবং অটোমেশনটা দীর্ঘায়িত হচ্ছে। এবং আমি জানি না এই পরিস্থিতির এই চক্র কে ভাঙবে। আমার শেষ প্রশ্ন, তো এই যে পোর্টের যে সমস্যা আমাদের এখন যে কনজেশন হচ্ছে, এইটার হোয়াট ইজ দ্য ওয়ে আউট অফ ইট? একটা সলিউশন যদি ছোটভাবে বলেন, অল্প কথায় বলেন যে কি সলিউশন। আমরা জানি যে আমাদের এখানে ডিপসি পোর্ট করার আয়োজন চলছে, ইজ দ্যাট বে টার্মিনাল করা হচ্ছে, সেটা হলে এই সমস্যাগুলো সমাধান হবে কিনা, না আরো এর সাথে আরো অনেক কিছু জড়িত রয়েছে? আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম, যেদিন বে টার্মিনাল হবে আমরা সেদিনের সুদিনের অপেক্ষায় রইলাম। আপনার প্রতি আমার একটা অনুরোধ, যেহেতু আপনারা ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়াতে কাজ করেন, অনেক জায়গায় যাওয়ার আপনাদের সুযোগ হয়, আপনারা যদি দয়া করে সরকারের যে সমস্ত বডিগুলি কাজ করছে তাদের জিজ্ঞাসা করেন যে সরকারের, আমরা গত 2 বছর আগে আমাদের ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং বিজনেসে আমরা পৃথিবীর 178 আমাদের হলো আমাদের স্কোরিং। এই বছর এটা এসে 168 হচ্ছে। এর মধ্যে পোর্টের সমস্যা যদি কেটে যায় আমাদের স্কোরিং এটা দাপাস করে নেমে 125 চলে আসবে। প্রথম কথা হলো এটা। সারা পৃথিবী ব্যাপী জানে চিটাং পোর্ট যে অবস্থা, আমি না আপনি সারা পৃথিবীর যত শিপার এজেন্ট আছে তাদের সবাই জানে যে সিএনএফ ভ্যালু কেন চিটাং পোর্টের নাম শুনলে বেশি হয়। এটা আপনি আমার কথা দরকার নাই, এটা আমার কোনো বানানো কথা নয়। ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং বিজনেস কেন কম, এই প্রশ্নটা যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ নৌ পরিবহন সংস্থা, আমাদের যতগুলি বিজনেসদের সাথে, যতগুলি বিজনেসের যাদের সাথে আমরা জড়িত, যাদের সাথে কাজ করি, সকলকে প্রশ্ন করেন যে বাংলাদেশ কবে, আমরা কেন নেপালের পিছনে, আমরা কেন ভুটানের পিছনে, আমরা কেন সোমালিয়ার পিছনে, আমরা কেন আফগানিস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশের পিছনে, আমরা কেন পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রের বিপক্ষে, যেখানে পাকিস্তানের অর্থনীতি তুলনায় আমাদের অর্থনীতি আজকে প্রায় শক্তিশালী, অনেক বহুগুণে শক্তিশালী। আমরা 70 সালে 71 সালে স্বাধীনতা অর্জনের পরে আমাদের অর্জন, আমরা যেখানে এগিয়েছি, পাকিস্তান যেখানে পিছিয়েছে, আজকে সেই পাকিস্তানের ডলারের ডিভ্যালুয়েশন মূল্য 160 টাকা, 70 টাকা, 78 টাকা হয়ে গেছে। বাংলাদেশের সেখানে শক্তিশালী মুদ্রা নিয়ে, বাংলাদেশের শক্তিশালী অর্থনীতি নিয়ে, বাংলাদেশের শক্তিশালী রপ্তানি নিয়ে, বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক ভিত নিয়ে, যারা সামরিক শাসনের জাতাকল থেকে এখনো বেরিয়ে পারে না, সেই বাংলাদেশ আজকে 25 বছর আগে যেখান থেকে বেরিয়েছে, আমরা কেন আজকে পাকিস্তানের পিছনে? এই প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি কি দয়া করে এদেরকে জিজ্ঞাসা করবেন যে আমাদের সিরিয়াল কেন 168? আফগানিস্তানের যে অর্থনীতি, কোথায় আমরা দুর্বল বলেন? রপ্তানিতে আমরা কোথায় দুর্বল? বাংলাদেশের এমন কোনো মেশিন নাই, পৃথিবীর যে শক্তিশালী মেশিন, পৃথিবীর এমন কোনো কোয়ালিটি মেশিন নাই যেটা আমাদের সেক্টরে না আছে। আমাদের জনবল বলেন,
আমাদের অর্থনীতি বলেন, আমাদের ব্যাংকিং ব্যবস্থা বলেন, আমাদের আজকের যে আমাদের স্কিলনেস বলেন, আমাদের রপ্তানি বাণিজ্য ব্র্যান্ডিং বাংলাদেশ সারা পৃথিবীকে আজকে অ্যাপারেল সেক্টর ব্র্যান্ডিং বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ সারা পৃথিবীকে আজকে পরিচিত করেছে গার্মেন্ট শিল্প। এর যোগানদাতা আমরা কেন পিছিয়ে থাকবো? যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ করে পদ্মা সেতুর মতো সেতু নির্মাণ করতে পারছে, যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, যেখানে মেট্রো রেল হয়েছে, যেখানে আগামী দিনে আরো 2টি সেতু হওয়ার পরিকল্পনা নিয়েছে, যেখানে বাংলাদেশের উন্নয়নের রোডম্যাপ, যেখানে বাংলাদেশ এশিয়ায় একটি শক্তিশালী অর্থনৈতিক দেশের নেতৃত্ব দিচ্ছে, সেখানে কেন আমরা এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে এগুলি কি? আপনি এখন আসেন, স্কোরিংটা শুনেন কিভাবে স্কোরিং হয়। গাজীপুরে আগে আমাদের যার ইয়া ছিল, ট্রেড লাইসেন্স ছিল 1000 টাকা, 2000 টাকা, সেটা বানায় ফেলেছে 1,20,000 টাকা। এইতে ইজ অফ ডুইং বিজনেস, এই কস্টিংটা আসতে আছে। পোর্টে যেখানে 7 দিন 15 দিনে মাল সার্কেল, সেই মাল সার্কেলটা এখন আমাদের টাইম লাগে 1 5 20 দিন 25 দিন। এখানে তো আমাদের ইজ অফ ডুইং বিজনেস কয়েকদিন আমরা আঘাত করতে আছে। যেখানে আগে আমাদের ট্রাক ভাড়া লাগতো, চিটাং পোর্টে কনজেশন হয়ে গেলে নানা কারণে ট্রাক ভাড়া যেটা 25,000 টাকা, সেখানে চিটাং পোর্ট থেকে ঢাকাতে মাল আনতে যে খরচ হয়, সেটা নিউ ইয়র্ক পোর্ট থেকে শুরু করে মাল আছে রোটোডম পোর্টে পার কেজি যা কষ্ট করে, চিটাং থেকে ঢাকা আমার ফ্যাক্টরিতে মাল আছে একই কষ্ট। 1 কন্টেইনার মাল আইনে আপনি হিসাব করে দেখেন, 1 কন্টেইনার 20 টন যদি মাল হয়, যদি 40 টন মালের আপনি ফ্রেট ট্রাক ভাড়া হিসাব করে চিটাং পোর্ট থেকে ঢাকা আশুলিয়া পর্যন্ত গাজীপুর যদি ভাড়া খরচ হয় 1 কন্টেইনার মাল আনতে, সেটা আমেরিকার যে কোনো পোর্ট থেকে রোটোডম পোর্ট আসতে তত খরচ হয় $800। $800 ডিকুলটা আপনি হিসাব করে দেখেন কত টাকা হয়? 40 থেকে 45 60,000 টাকা। এই 40 টন মাল আনতে 60,000 টাকা ট্রাক ভাড়া আপনি পারবেন না, চিটাং থেকে এখানে পারবেন না। আমি আপনাকে বললাম, আপনি হিসাব করে দেখেন, আমার সাথে ক্যালকুলেশন নিয়ে বসেন। আর আপনি এখনই যান গুগলে গিয়ে দেখবেন 40 feet container from the charge from the any port of the America to the Rotterdam port of the Netherlands, আপনি কস্ট করে দেখেন কত টাকা, সেটাকে টাকায় কনভার্ট করেন। এই 40 টন মাল আপনি যে কোনো একটা ট্রাকের ট্রান্সপোর্ট কন্ট্রাক্টরকে বলেন, তুমি চিটাং পোর্ট থেকে আমার এত টন 40 কন্টেইনার 100 তুলা আনতে, এটা গাজীপুর অমুক ফ্যাক্টরিতে পৌঁছাবে। আপনি হিসাব করে দেখেন, ইট ইজ মোর দেন কস্টেড। তাহলে আপনি কিভাবে ইজ অফ ডুইং বিজনেস কষ্ট কমাবেন বলেন? আপনার দেশে বিনিয়োগকারীকে একদিকে আপনি স্বাগত জানাবেন, অন্যদিকে আইনের জটিলতা রেখে দিবেন, তা তো হতে পারে না। এটা তো সাংঘর্ষিক সিদ্ধান্ত। ফজলু ভাই, আপনি কি বলেন যে কি করা যায় এই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্য? আপনার কাছে লাস্ট প্রশ্ন। এই সিচুয়েশন থেকে বের করার জন্য আমাদের আসলে একটা এটা অনেকবার বলেছি, অনেকবার এই বলাতেই সীমাবদ্ধ থাকে, এটা আসলে কোনো প্র্যাকটিক্যাল কোনো ইমপ্লিকেশন নাই। এটা হলো যে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে, এবং পোর্ট কেন্দ্রিক যে একটা অব্যবস্থাপনা আছে, এই আমলাতান্ত্রিক জটিলতার বাইরেও একটা বিশেষ গোষ্ঠী পোর্টকে নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সো তাদেরকে যদি দুর্বৃত্ত করা না যায়, এটা যদি প্রফেশনালি আমরা হ্যান্ডেল করতে না পারি, এটা আমাদের ইজ অফ ডুইং বিজনেসের ইন্ডেক্সটাকে যেরকম বাড়িয়ে দিচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে, আমাদের ইমেজের ক্ষতি হচ্ছে, এবং ব্যবসার তো ক্ষতি হচ্ছেই, এবং ইমেজের যে ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আরো অনেক বড় ক্ষতি। সেটা হয়তো হুট করে আপনি টাকার অঙ্কায়িত করতে পারছেন না, কিন্তু ওভারঅল ইমেজের, যেটা খোকন ভাই বললেন যে চিটাগংয়ের নাম শুনলেই লোক একটু আটকে ওঠে, একটু নড়ে চড়ে বসে, হ্যাঁ, ফ্রেড ফরওয়ার্ডার যারা আছেন তারা একটু নড়ে চড়ে বসেন। সো দ্যাটস নট এ গুড থিং। এবং বাংলাদেশ অন্যান্য অনেক দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে সেটার সঙ্গে কিন্তু এটা কোনোভাবেই মিল খায় না। এবং খোকন ভাই কারেক্টলি বলেছেন যে আমরা পাকিস্তানের যে অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ, আমরা জোর গলায় দাবি করি, আমরা অহরহই এই রেফারেন্সটা দেই যে একসময় আমরা পাকিস্তানের অংশ ছিলাম, আমরা এখন কোথায় আছি, পাকিস্তান কোথায় আছে, কিন্তু আপনি ইজ অফ ডুইং বিজনেসের ইন্ডেক্সে দেখেন পাকিস্তান আমাদের এগিয়ে আছে। সো ইট ইজ কোয়াইট আনফরচুনেট। এটা আমাদের তো জাতিগতভাবে লজ্জিত হওয়া উচিত, এবং আমরা যদি জাতিগতভাবে লজ্জিত হই, আপনি যদি একটা লজ্জা পান, সেই লজ্জা থেকে বের হওয়ার জন্য একটা চেষ্টা থাকে আমাদের, কিন্তু আমরা হয়তো লজ্জিত হই, কিন্তু লজ্জা থেকে বের হবার চেষ্টাটা আমরা দিচ্ছি না। সেই চেষ্টাটা আমাদের করতে হবে। জনাব ফজলুল হক, জনাব মোহাম্মদ আলী খোকন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের এই মানি প্রোগ্রামে আসার জন্য সিটি ব্যাংক টিবিএস মানি প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকের মানি প্রোগ্রামের এই ছিল আয়োজন। আপনারা সব শুনলেন, এবং কিভাবে জাহাজ জট আমাদের ব্যবসার কস্ট বাড়িয়ে দিচ্ছে সে ব্যাপারে আপনারা শুনলেন, এবং আমাদের ব্যবসায়ীদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেটাও আপনারা শুনলেন। আপনারা আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। ভবিষ্যতে আবার মানি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শেষ করছি।